হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করব আজকে আমরা একখানা মডেল নিয়ে, ব্রুনারস কনসেপ্ট অফ অ্যাটেইনমেন্ট মডেল। এটা নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে কিন্তু আমরা আরো একখানা ক্লাস তোমরা মোটামুটি পেয়ে যাবে এটার উপরে, ভিডিও যেভাবে আমাদের যাবে সেই সিকোয়েন্সে। তো সেখানে দেখবে যে ফ্যামিলিজ বলে যেই মডেলটা রয়েছে সেখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের মডেলসগুলো আলোচনা করেছি এবং সেইখান থেকে তোমাদের সিলেবাসে কিন্তু দিয়ে দেওয়া আছে ব্রুনারস কনসেপ্ট অফ অ্যাটেইনমেন্ট মডেল। ঠিক আছে, তো এটা আমাদের আছে ক্লাস বা আলোচনার বিষয়। এবার ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা একটু তোমাদের সাথে আমি আলোচনা করে নিচ্ছি, দেন কিন্তু একেবারে আলোচনার বিষয়ে ফিরে আসবো। দেখো কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে, রবিবার কিন্তু একটুখানি স্কিপ করে যাবে। এবার আমরা ঝটপট কোর্স ফি স্ট্রাকচারটা দেখে নিচ্ছি। দেখো তোমরা যেই সেমিস্টারে রয়েছো এবং তোমরা যারা মেজর কোর্সে রয়েছো তোমাদের জন্য কিন্তু কোর্স ফি ধার্য করা হয়েছে 1199 টাকা। 1199 টাকা, ভীষণ স্বল্প মূল্য, তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু এটা ধার্য করা হয়েছে। এবং তোমরা যারা মাইনর কোর্সে রয়েছে এবং যেই সেমিস্টারে রয়েছে তোমাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে শুধুমাত্র 699 টাকা, 699। ঠিক আছে, এবার এই যে স্বল্প মূল্য রাখা হয়েছে এর বিনিময়ে কি কি পাচ্ছ? লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস এবং 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? এবারে দেখো দুটো নতুন বিষয় কিন্তু আমরা নিয়ে আসার চেষ্টা করেছি, সেটা হলো www.pisticall.com, আমাদের নিজস্ব ওয়েবসাইট। এবং আরও একটা খুব ভালো জিনিস হয়েছে, সেটা হলো যে পিস্টিকল এডুকেশন। আশা করি তোমরা দেখতে পাচ্ছ পরে এই লোগোটা। এই হচ্ছে আমাদের কিন্তু নিজস্ব অ্যাপ, যেটা কিন্তু প্লে স্টোরে চলে এসেছে এবং 2026 থেকে কিন্তু তোমরা সাকসেসফুলি সেখান থেকে সমস্ত কিছু দেখতে পারছো, পারচেস করতে পারছো। ক্লিয়ার? তো এই ছিল আমার পুরো বিষয়টা, যেটা তোমাদের সাথে শেয়ার করাটা খুব ইম্পর্টেন্ট। এইবারে চলো আমরা আলোচনার বিষয়ে ফিরে যাচ্ছি। দেখো তাহলে আজকে আমরা জানবো কনসেপ্ট অফ অ্যাটেইনমেন্ট মডেল। কার এটা? এটা ব্রুনার্সের মডেল। দেখো জেরম ব্রুনার একজন বিখ্যাত আমেরিকান শিক্ষাবিদ, মনোবিজ্ঞানী, যিনি কগনিটিভ লার্নিং থিওরির অন্যতম প্রবক্তা। তিনি কি বিশ্বাস করতেন? যে শিখন শুধুমাত্র তথ্য মুখস্থ করা নয়, এখান থেকে বুঝতে হবে। ঠিক আছে, এই বিষয়ের উপর তিনি ভীষণভাবে বিলিভ করতেন যে শিখন বা লার্নিং শুধুমাত্র মুখস্থ করলে হবে না, এখান থেকে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং থ্রু ডিসকভারি, এই বিষয়টার উপর কিন্তু তিনি বিশ্বাস করতেন। আচ্ছা, এই চিন্তাধারা থেকেই তিনি তৈরি করলেন অ্যাটেইনমেন্ট মডেল অফ টিচিং। তাহলে অ্যাটেইনমেন্ট মডেল অফ টিচিং, তাহলে এখানটায় কোন বিষয়ে ফোকাস করা হবে? এই যে বুঝতে পারার বিষয়টা কিন্তু এখানটায় ফোকাস করা হবে। এটা এক ধরনের মডেল অফ কনসেপ্ট অ্যাটেইনমেন্ট, অর্থাৎ এক ধরনের কনসেপ্ট, একটা শেখানোর একটা পদ্ধতি। ক্লিয়ার? আচ্ছা, এইবারে আমরা চলে আসি অ্যাটেইনমেন্ট মডেল কি। অ্যাটেইনমেন্ট মডেল হলো এমন একটি শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা সরাসরি শিক্ষক থেকে তথ্য না পেয়ে তারা কি করছে, নিজেরাই বিভিন্ন ধরনের উদাহরণগুলিকে বিশ্লেষণ করে আস্তে আস্তে সেগুলোর যে কনসেপ্ট রয়েছে সেইগুলো বোঝার কিন্তু চেষ্টা করছে। অর্থাৎ শিক্ষক এখানটায় বলে বলে শেখাবেন না, এখানটায় কি হচ্ছে, শিক্ষার্থীকে ভাবতে হবে যে তোমাকে আমি প্রবলেম দিয়েছি, তোমাকে আমি কোয়েশ্চেন্স দিয়েছি, তোমাকে আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি, এবার তুমি এখান থেকে ভাবো যে এখান থেকে কোন কোন বিষয়গুলো তুমি আয়ত্ত করতে পারছো। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো এর মূল ধারণায় আমরা চলে আসি বা বেসিক আইডিয়াজে চলে আসি। ব্রুনার কি বলছে? লার্নিং ইজ আ প্রসেস অফ ডিসকভারি where students construct new ideas based on their past experience। তাহলে এবার একটা নতুন জিনিস আমরা আবার জানলাম, কিসের উপর ভিত্তি করে? তাদের পাস্ট এক্সপিরিয়েন্সের উপরে বেস করে। তাহলে শিক্ষণ তখনই সফল হবে যখন শিক্ষার্থীরা নিজেদের চিন্তা এবং নিজেদের যে বিশ্লেষণ করার এই যে জায়গাটা, এর মাধ্যমে যখন তারা
নতুন নতুন জ্ঞান অর্জন করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এবার এর কিছু ফেজেস রয়েছে যেগুলো এবার আমরা একটুখানি দেখবো। দেখো, ফেজেস অর স্টেপস অফ অ্যাটেনমেন্ট মডেল। চলো, কি বলা হচ্ছে, এই যে ফেজেস গুলো রয়েছে এটাকে কিন্তু 3টা পর্যায়ে ভাগ করা হচ্ছে। সবার প্রথমে রয়েছে ফার্স্ট ফেজ, ঠিক আছে, যেটাকে কি বলা হচ্ছে, প্রেজেন্টেশন অফ ডাটা, যেটাকে বাংলায় কি বলা হয়, তথ্য উপস্থাপন করা। দেখো কি বলা হচ্ছে, শিক্ষার্থীদের সামনে উদাহরণ বা এক্সাম্পল দেন, কিছু পজিটিভ এক্সাম্পল যার মাধ্যমে কি হবে, এবং কিছু নেগেটিভ এক্সাম্পলও দেবে। তার মানে কি হচ্ছে, দেখো এই জায়গাটা একটু বোঝার আছে তোমাদের। বলা হচ্ছে শিক্ষার্থীদের সামনে কিছু উদাহরণ দেয়, যেমন কিছু পজিটিভ এক্সাম্পল যেখান থেকে কিছু আইডিয়া আমাদের তৈরি হতে পারে, সেই প্রবলেম সলভ করার জন্য আমাদের কিছু এক্সাম্পলস দিয়ে দিল। হয় না, অনেক সময় এক্সাম্পলস দেখলে আমরা কিন্তু সে বিষয়ে একটুখানি ধারণা করতে পারি যে হ্যাঁ আচ্ছা উদাহরণ এরকম রয়েছে, তাহলে হয়তো এর যে মেইন বিষয়টা রয়েছে এটা হয়তো এরকম হতে পারে। এবার সেটা হচ্ছে আমাদের পজিটিভ এক্সাম্পল। এবার নেগেটিভ এক্সাম্পল কি, নেগেটিভ এক্সাম্পল হচ্ছে যে বিষয়টা সম্পর্কে আমাকে প্রশ্ন করা হয়েছে তার পুরো বাইরে একটা উদাহরণ দিয়ে দিল, যেখান থেকে সেই উদাহরণটা দেখে কিন্তু তোমার কোনো রকম কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, বা তোমার কোনো রকম কিন্তু সেখানটায় কোনো আইডিয়া হচ্ছে না। তাহলে এখানটায় আমরা দেখতে পারি যে আমরা পজিটিভ এক্সাম্পল পাচ্ছি এবং যেখানে আমরা কিন্তু নেগেটিভ এক্সাম্পলও পাচ্ছি। আচ্ছা, যেমন দেখো উদাহরণ দেখে শিক্ষার্থীরা নিজেরা তুলনা করতে শেখে। এবার দেখো উদাহরণটা দেখো, তাহলে এবার তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বলা হচ্ছে ধরা যাক শিক্ষক বা টিচার এখানে ট্রায়াঙ্গল শেখাবেন, তো তিনি শিক্ষার্থীদের এবার কিছু ছবি দেখাবে, তাই তো। এবার এটা পজিটিভ হবে, পজিটিভ এক্সাম্পল। আচ্ছা, একটা ট্রায়াঙ্গল এটা যখন আমরা শুনি তো আমাদের চোখের সামনে কি ধরনের একটা ইমেজ চলে আসে, ঠিক আছে, এরকম 3টা বাহু থাকবে, 3 কোণ হবে, তাই তো। তাহলে দেখো 3 কোণ, 3টি বাহু বিশিষ্ট একটা চিত্র, ঠিক আছে। এবার সেটা আমরা দেখলাম যে আমাদের পজিটিভ এক্সাম্পলে ছিল, যে এরকম দেখলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা ট্রায়াঙ্গল, এটা আমাদের পজিটিভ এক্সাম্পল। এবার নেগেটিভ এক্সাম্পলে কি, এবার বলা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গল, আমাদের দিয়ে দেওয়া হচ্ছে একটা সার্কেল, বা আমাদের দিয়ে দেওয়া হচ্ছে একটা স্কোয়ার ফিগার, যেটা দেখে কিন্তু আমাদের পুরো কনসেপ্টের বাইরে। তাহলে এই ধরনের যে এক্সাম্পল হবে সেটাকে কিন্তু নেগেটিভ এক্সাম্পল বলা হয়। ক্লিয়ার? আশা করছি আমি ক্লিয়ার করতে পারলাম। এরপরে দেখো ফেজ 2, টেস্টিং অফ হাইপোথিসিস। এবার এই জায়গাটা কি হবে, অনুমান যাচাই করতে হবে। কিরকম, শিক্ষার্থীরা নিজেদের অনুমান বা হাইপোথিসিস তৈরি করে। কিরকম, 3 বাহু 3 কোণ থাকলে ট্রায়াঙ্গল হবে। এরপর শিক্ষক আরো নতুন নতুন কিছু উদাহরণ দেখাবেন, শিক্ষার্থীরা এবার যাচাই করে দেখবে যে আচ্ছা আমরা যেটা অনুমান করছি সেটা এক্স্যাক্টলি ঠিক হচ্ছে কিনা। এটাই হচ্ছে সেই জায়গাটা, তারা নিজেদের অনুমানটা কিন্তু তৈরি করতে পারছে। নাম্বার 3 আমরা দেখলাম 3টা পর্যায়ের কিন্তু কথা বলা হয়েছে অ্যাটেনমেন্ট মডেলের। নাম্বার 3 কি রয়েছে, অ্যানালিসিস অফ থিঙ্কিং প্রসেস, মানে চিন্তার বিশ্লেষণ। এখানে কি হবে, শিক্ষার্থীরা তাদের ভাবনা, যুক্তি, শেখার প্রক্রিয়া এইগুলো কিন্তু ব্যাখ্যা করবে। এবার শিক্ষক আলোচনা করে তাদের ভুল বা ঘাটতি, যেটা বেসিক্যালি হয় যে কোন দিকে তোমার আর কি সংশোধন করা প্রয়োজন রয়েছে সেই দিকটা। এবার এই ধাপে শিক্ষার্থীর চিন্তা করার ক্ষমতা বা ক্রিটিক্যাল থিঙ্কিং কিন্তু গড়ে ওঠে। যত আমরা বাচ্চাদেরকে সেই জায়গাটা দেব যে আমি তোমাকে প্রবলেম দিয়ে দিচ্ছি, তুমি এবার সলভ করো, সে তত কিন্তু সেই জায়গাটা চিন্তা ভাবনা করতে পারছে, সে কিন্তু ততটাই কি বলবো যে তার স্বাবলম্বী হয়ে উঠছে চিন্তা ভাবনা করতে গিয়ে, বা সে কিন্তু ততটাই ক্রিয়েটিভ হতে পারছে। আচ্ছা, এবারে চলে আসি এগুলোর কিছু লক্ষ্য বা উদ্দেশ্য দেখবো, দেন একেবারে কিন্তু আমরা রোল অফ টিচারে চলে যাব। দেখো, শিক্ষার্থীর মধ্যে বৈজ্ঞানিক চিন্তা বিশ্লেষণ ক্ষমতা তৈরি করা, অবশ্যই তারা চিন্তা ভাবনা যখন করছে সেটা যেন তারা সাইন্টিফিক ওয়েতে চিন্তা করতে পারে, সেখানে যেন লজিক থাকে। আর কি, শেখার প্রতি আরো তাদেরকে তাদেরকে আরো বেশি কিউরিয়াস করে তুলতে হবে। শিক্ষার্থীকে স্বনির্ভরভাবে শিখতে উৎসাহিত করতে হবে, যেটা একটু আগে আমি বললাম। আর কি, শেখাকে অনেকটা মিনিংফুল করে তুলতে হবে। আর কি, কনসেপ্ট ফরমেশন বা ধারণা তৈরির ক্ষমতা কিন্তু আরো বাড়াতে হবে। আচ্ছা,
এবার আমরা রোল অফ টিচার দেখি। দেখো, শিক্ষক এখানে কিন্তু একজন গাইড হিসেবে কাজ করবে এবং তিনি কিন্তু এখানে ডাইরেক্ট তথ্যগুলো দেবেন না, ঠিক আছে, বা ডাইরেক্ট কোনো কিছু কিন্তু শিখিয়ে দেবেন না। তিনি সঠিক উদাহরণ ও কাউন্টার এক্সাম্পলস গুলো এক্ষেত্রে বেছে দেবেন। ক্লিয়ার? আর কি, তিনি প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তাকে পরিচালনা করবেন, যে তোমাকে আমি প্রশ্ন দিচ্ছি, তুমি এখান থেকে চিন্তা ভাবনা করো। ক্লিয়ার? এই জায়গাগুলো। আচ্ছা, শিক্ষকের ভূমিকা আমরা দেখে নিলাম। এইবারে আমরা দেখব যে শিক্ষার্থীর ভূমিকা কি রয়েছে। সক্রিয় অংশগ্রহণকারী, এখানে কিন্তু স্টুডেন্টরা একদম অ্যাক্টিভ পার্টিসিপেন্ট। আর কি, পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং তারা যুক্তির মাধ্যমে শেখে, নিজের অনুমান তৈরি করে এবং শুধুমাত্র অনুমান তৈরি করে না, সেটাকে কিন্তু আবার তারা নিজেরাই যাচাই করে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সমস্ত কিছু হয়ে গেল। এবার আমরা ঝটপট এটা একটু আউটকামস গুলো দেখে নিচ্ছি। কি আছে, ধারণা, গভীর বোঝাপড়া বা এই যে কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং, এই জিনিসটা তৈরি হয় তাদের মধ্যে। শিক্ষার্থীরা নিজেরা চিন্তা করতে শেখে। আর কি, ভবিষ্যতে নতুন সমস্যার সমাধান করতে কিন্তু শেখে। তার মানে কি, প্রবলেম সলভিং অ্যাবিলিটি কিন্তু তৈরি হয়ে যায় এর মাধ্যমে। ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে কিছু অ্যাডভান্টেজেস আর কিছু লিমিটেশনস আছে, সেটা দেখে নিচ্ছে। অ্যাডভান্টেজ কি কি আছে? অ্যাডভান্টেজ কি হবে? চিন্তা করার জায়গা দেওয়া হচ্ছে, তাহলে তাদের থিঙ্কিং প্রসেসটা আরো ভালো হচ্ছে, তারা আরো ভালো করে সেই জায়গাগুলোকে এক্সপ্লেন করতে পারছে। আর কি, শেখাটা তাদের স্থায়ী হচ্ছে এবং মোস্ট ইম্পর্টেন্ট কি, মিনিংফুল হচ্ছে। আর কি হচ্ছে, শিক্ষার্থী অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারছে। আর কি হচ্ছে, ইনকোয়ারি বেসড লার্নিং, এইটা কিন্তু এই জায়গাটায় তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে। এবার দেখো, প্রত্যেকটা বিষয়ে যখন ভালো 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 দিকগুলো আসে, তার সাথে কিন্তু তার কিছু লিমিটেশনস বা তার কিছু প্রবলেমগুলোও চলে আসে। তো চলো সেটা একটু দেখে নিচ্ছি, যে এটা একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া এবং প্রত্যেকটা ধারণাতে কিন্তু এটা একটু টাইম টেকিং। প্রত্যেকটা কনসেপ্ট শেখাতে কিন্তু একটু সময় লাগে। আর কি, সব বিষয়ের জন্য উপযুক্ত নয়। আর কি, শিক্ষককে কিন্তু খুব বেশি দক্ষ হতে হবে এবং সবসময় কিন্তু প্রস্তুত থাকতে হবে। আর কি, দুর্বল শিক্ষার্থীদের জন্য কিছুটা জটিল হতে পারে। দেখো, প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে আলাদা আলাদা কোয়ালিটিস আছে, প্রত্যেকেই কিন্তু কোনো একটা বিষয়কে একভাবে দেখে না। যেমন ধরো, কোনো একটা টপিক তুমি আলোচনা করছো, তোমার সামনে 10জন স্টুডেন্ট বসে আছে, সবাই কিন্তু সেই বিষয়টাকে একরকম ভাবে বুঝবে না, কেউ একটু কম বুঝবে, কেউ হয়তো সেই জিনিসটাকে বুঝে এসে সেখান থেকে আরো অ্যাডভান্স কিছু জানার চেষ্টা করছে। তো এই যে অ্যাটেনমেন্ট মডেল রয়েছে, যেখানে কিন্তু বলা হচ্ছে যে প্রবলেম দিয়ে দেওয়া হবে, এক্সাম্পলস দিয়ে দেওয়া হবে, এবার তুমি সেখান থেকে সেটাকে সলভ করো। এবার যখন সলভ করতে যাচ্ছে, তাহলে সেখান থেকে থট প্রসেসটা কাজে লাগছে, সে কতটা ক্রিয়েটিভ বা সেটাকে সে কতটা ভাবতে পারছে বা সেখান থেকে সে কতটা অনুমান করতে পারছে। শুধুমাত্র অনুমান না, অনুমানের পরে সেটাকে সে কতটা যাচাই করতে পারছে। তো এই জায়গাগুলো এখানে কাজ রয়েছে। তো এখানটা একটা প্রবলেম দেখা দিতে পারে, যে দেখো, প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালিটি রয়েছে এবং সকলেই কিন্তু একই রকম ক্যাপেবল না। তো এই ক্ষেত্রে যারা একটু দুর্বল রয়েছে, তাদের ক্ষেত্রে চিন্তা ভাবনা, অনুমান করা, এই জায়গায় কিন্তু প্রবলেম দেখা দিতে পারে। ক্লিয়ার? তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। আমি আশা করছি বিষয়গুলো কিন্তু তোমাদের সাথে ক্লিয়ার করতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে ভ্যালুয়েবল কমেন্টসগুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।